আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ বাংলাদেশ 2024-এ। বাংলাদেশ টেলিভিশনের এই নতুন আয়োজন, যার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে জানা, বাংলাদেশকে আরও গভীরভাবে ভালোবাসা। বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি সম্পর্কে, আমাদের বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানি সেটা জানতেই আমাদের এই আয়োজন। জানবো এবং জানাবো, এবং জানাবার কাজটা করবার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুটো স্কুলকে। তারা আছেন আমাদের সাথে এই মঞ্চে। চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। জুহার সাহাব মেঘদূত, নালন্দা উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। আরিশা আহনাফ, নালন্দা উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণী। আজফা সাইয়ারা, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ 7ম শ্রেণী। রায়না নাওয়ার, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ 7ম শ্রেণী। পরিচয় পেলাম, এবারে বলে দেবার পালা আমাদের অনুষ্ঠানের নিয়ম। অনুষ্ঠানের নিয়মটা খুব সহজ। এই কুইজে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে দ্রুত প্রশ্নের দ্রুত উত্তর, কুইক কুইজ রাউন্ড। আমরা এই যে প্রশ্নগুলো করব বিষয়ভিত্তিক রাউন্ডে, সেখানে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর, এবং এটা হচ্ছে ওপেন, দু দলের জন্য সমান সুযোগ। যারা পারবেন তারা আগে বাজার চাপবেন, এবং যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন। কিন্তু তারা যদি ভুল করেন তাহলে অপর দল সুযোগ পাবেন উত্তর দেবার। কয়েকটি প্রশ্ন থাকবে যেটা দু দলের জন্যই ওপেন। আর আমাদের দ্বিতীয় যে রাউন্ডটি, অর্থাৎ দ্রুত প্রশ্নের দ্রুত উত্তর, সেটি প্রতিটি দলের জন্য 10টি করে প্রশ্ন নির্ধারিত থাকবে, এবং প্রতিটি প্রশ্নের জন্য নম্বর থাকবে 5। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। এই হচ্ছে আমাদের খেলার সহজ নিয়ম। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের প্রশ্নোত্তর। ছবি ও ভিডিও ভিত্তিক প্রশ্ন থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশকে নিয়ে। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। যে দিনটিতে এই পতাকা উত্তোলিত হয়েছিল সেটিকেই বাংলাদেশের জাতীয় পতাকা দিবস বলা হয়। প্রশ্ন হচ্ছে দিবসটি কবে? 21 ফেব্রুয়ারি, 2 মার্চ, 26 মার্চ, 16 ডিসেম্বর। সবার আগে নালন্দা বাজার প্রেস করেছেন 2 মার্চ। 2 মার্চ। দেখে নেই নালন্দার উত্তর সঠিক কিনা। উত্তর সঠিক হলে নালন্দা স্কুল পেয়ে যাবেন 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে ইয়াস, 2রা মার্চ 1971 আমাদের বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, এবং বঙ্গবন্ধু 23শে মার্চ তাঁর বাসভবনে স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে এই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। ঠিক আছে, ব্রিলিয়ান্ট। নালন্দা 10 নম্বর আপনাদের দলের খাতায়, ভেরি ওয়েল ডান। এবারে দ্বিতীয় প্রশ্ন, দেখা যাক দ্বিতীয় প্রশ্নের বেলায় ভিকারুন্নেসার আগে বাজার প্রেস করতে পারে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসছে আমাদের পর্দায়। বখতিয়ার খিলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি হজরত শাহজালালের মতন ধর্মপ্রচারকের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম ধর্ম বাংলায় প্রভাবশালী হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে কোন শতাব্দীতে বাংলায় ইসলামের আগমন ঘটেছিল? আবারও বাজার প্রেস করেছেন নালন্দা 6ষ্ঠ। আচ্ছা, দেখে নেই। আমাদের কাছে 4টি অপশন রয়েছে। 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে, 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে, 7ম থেকে 8ম শতাব্দীতে, নাকি 8ম থেকে 9ম শতাব্দীতে? 5ম থেকে 6ষ্ঠ। 5ম থেকে 6ষ্ঠ। আপনারা 6ষ্ঠ বলেছেন। দেখে নেই এটা সঠিক উত্তর কোনটি। এটা সঠিক উত্তর হচ্ছে 6ষ্ঠ থেকে 7ম শতাব্দী। কিন্তু যেহেতু আপনারা 6ষ্ঠ বলেছেন, ধরে নিচ্ছি সঠিক উত্তর 10 নম্বর আবারও নালন্দার খাতায়। অভিনন্দন নালন্দা, আপনাদের উত্তর একদম সঠিক। 6ষ্ঠ শতাব্দী, 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে ইসলাম ধর্মের আগমন ঘটে এই বাংলায়। চলে যাই আমাদের তৃতীয় প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। শুদ্ধ বানান দু দলের জন্যই এটি ওপেন থাকবে। দেখা যাক। আমাদের প্রশ্ন হচ্ছে 4টি বানান আমরা দেখাবো, বলতে হবে এর মধ্যে কোনটি শুদ্ধ বানান। উদযাপন কোনটি শুদ্ধ? আমাদের কাছে 1, 2, 3, 4টি বানান রয়েছে। কোনটি শুদ্ধ বানান সেটিকে খুঁজে বের করতে হবে। নালন্দা 1। আচ্ছা, বানানটা কি হবে একটু যদি বলেন। রস্য উ, দয় হসন্ত, অন্তস্থ জয় আকার, প দন্তন্য, উদযাপন। আচ্ছা, উদযাপন। ঠিক আছে। নালন্দা বলছে যে প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। দেখি আমাদের ভিকারুন্নেসা কি বলে। ভিকারুন্নেসা, আপনাদের উত্তর। 2
নাম্বারটা 2 নম্বরটা রস্য উ দ অন্তস্থ জয়াকারে যা প দন্তন্য আচ্ছা, আপনারা বলছেন দ্বিতীয় অপশনটি হচ্ছে সঠিক উত্তর, তাই তো? দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে সঠিক হচ্ছে উদযাপন, প্রথম অপশনটি। রস্যৌ দ হসন্ত, তারপরে জয়কার যা প ন। বাংলা একাডেমি নতুন করে বিভিন্ন বানানের যেগুলো অশুদ্ধ ছিল সেগুলোকে শুদ্ধ করছে। তো শুদ্ধ বানান যেটি আছে সেই আইন অনুসারে, সেই নিয়ম অনুসারে সঠিক বানানটি হচ্ছে রস্যৌ দ হসন্ত জয়কার যা প ন। তো আমরা এখন থেকে যখনই কোনো কিছু লিখবো, আমরা এটা উদযাপন করছি, 21শে ফেব্রুয়ারি উদযাপন করছি, কিংবা স্বাধীনতা দিবস উদযাপন করছি, বিজয় দিবস উদযাপন করছি, তখন আমরা বানানটা এভাবে লিখব। তো উচ্চারণটা হচ্ছে উদযাপন, ঠিক আছে? এবং এটার অর্থ হচ্ছে পালন করা বা নির্বাহ করা বা কোনো আরাধ্য ব্রত সম্পাদন করা, ঠিক আছে? মনে থাকবে আমাদের। অলরাইট, যেহেতু এটা কমন প্রশ্ন ছিল, বিকজ আপনাদের নাম্বার কাটা যাচ্ছে না, কিন্তু নালন্দা স্কুল আবারও পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ভেরি ওয়েল প্লেড নালন্দা। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। চতুরঙ্গ একটি প্রাচীন ভারতীয় কৌশল ভিত্তিক খেলা, যার অর্থ হচ্ছে বুদ্ধিমত্তাধারী বা বুদ্ধিমান। আবার 4 থেকে চতুর এবং দিক থেকে অঙ্গযোগে চতুরঙ্গ কথাটার উদ্ভব বলেও অনেকে মনে করেন। গুপ্ত শাসন আমলে 6ষ্ঠ শতকের কাছাকাছি সময়ে ভারতে চতুরঙ্গ খেলার উদ্ভব ঘটে এবং পার্সিয়ান সাসনিয়ান শাসন আমলে 7ম শতকে এটি শতরঞ্জি খেলা হিসেবে পরিবর্তিত হয়, যা মধ্যযুগে ইউরোপে গিয়ে এখনকার যে খেলা আছে সেই খেলাটাতে পরিণত হয়। প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কোন খেলার আদিরূপ হচ্ছে এই চতুরঙ্গ? ইয়াস, নালন্দা আবারও দাবা। দাবা। আচ্ছা, সেই সাথে বাজার প্রেস করেছেন বিকারুন্নিসা। দাবা আপনারা বলছেন দাবা দেখিনি দাবা সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার বলছে এই চতুরঙ্গ, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। চতুরঙ্গ হচ্ছে দাবার আদি খেলা, যেটা শুরু হয়েছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে সেই 6ষ্ঠ শতাব্দীতে, তাই না? ব্রিলিয়ান্ট, ভেরি ওয়েল ডান নালন্দা। আবারও 10 নম্বর আপনাদের দলের খাতায়। বিকারুন্নিসা এবার অবশেষে 10 নম্বর যোগ হলো আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। খেলা গ্রাম বাংলার খুব চেনা একটা খেলা। দুজন একে অপরের হাত ধরে উঁচু তরুণের মতো তৈরি করে তা উপরে তুলে ধরে, আর বাকিরা একে অপরের ঘাড়ে হাত দিয়ে দলবদ্ধ হয়ে ছড়া বলতে বলতে উঁচু তরুণের নিচ দিয়ে যাতায়াত করে। ছড়ার শেষ অংশে হাত দিয়ে বানানো তরুণের মাঝখানে যিনি থাকেন তাকে বন্দি করা হয় এবং খেলা থেকে তিনি বাদ পড়েন। শেষ পর্যন্ত যে থাকে তাকে জয়ী ধরা হয়। প্রশ্ন হচ্ছে বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি নাম কি? নালন্দা আপনাদের উত্তর। এই ঐতিহ্যবাহী খেলাটির নাম ওপেন টি বায়োস্কোপ। ওপেন টি বায়োস্কোপ। ছোটবেলায় আমি শিওর যে সবাই আমরা খেলেছি এটা খেলা, খুবই সুলতানা বিবিয়ানা, তাই না? সাহেব বাবুর বৈঠকখানা, খুবই মজার একটা ছড়া বলতে বলতে আমরা ছোটবেলায় খেলতাম। দেখি এটার নাম ওপেন টি বায়োস্কোপ কিনা, আমাদের কম্পিউটারকে বলে। অ্যাবসলিউটলি রাইট, আবারও নালন্দা। ওপেন টি বায়োস্কোপ, সেটা হচ্ছে এই যে ছড়াটা বলছিলাম। ওপেন টি বায়োস্কোপ 9, 10, 23 কোপ সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। এই ছড়াটা বলতে বলতে হাত ধরে ধরে ক্রস করে এবং তারপরে যাকে সে বন্দি করবে সে আউট হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা খেলা গ্রাম বাংলার। অলরাইট নালন্দা, এবার আপনাদের সাথে একটু গল্প করি। প্রথমে কথা বলতে চাই জোহেরের সাথে। জোহের, আপনার ডাক নাম মেহুদুদ। জি। সো জোহের, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি হতে চান? কি হবার ইচ্ছা, স্বপ্ন কি? এখনও আমি আসলে ঠিক করিনি বড় হয়ে কী হতে চাই, তবে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান? মানে বর্তমান সময়ে তো আর কি সব কিছু বলা যায় তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে চলছে এবং সব ক্ষেত্রে এটা আর কি ব্যবহার করছে। সো এই সেক্টরটা আর কি সম্ভাবনা এবং অনেক বেশি এবং অনেক বৃহৎ, তাই আর কি এই সব জিনিস নিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। এছাড়া আর কি ছোটোবেলা থেকে আমি বলা যায় একটু কম্পিউটারের সাথে বড় হয়েছি, এসব জিনিস নিয়ে একটু ভালো লাগা আছে, তাই আমি আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভেরি গুড। এরপরে আরিশা আহনাফ, আপনার কাছে জানতে চাই যে আপনার স্বপ্ন কি, আপনার ইচ্ছে কি? নাচে ক্যারিয়ার করার একটা ইচ্ছা আছে। বাহ, খুবই ভালো। এই প্রথম শুনলাম যে কেউ
নাচে ক্যারিয়ার করতে চায়। এখনকার দিনে এই সংস্কৃতিতে যারা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য অনেক সুযোগ খোলা। আপনি নাচ শিখছেন? জি, আচ্ছা, কোথায়? আমি ছায়ানটে নাচ শিখছি। ভেরি গুড। তো আপনি নাচে উচ্চতর পড়াশোনা করতে চান, নাচকে ক্যারিয়ার করতে চান, বাসা থেকে সেটা অ্যালাউ করছে? আমার বাবা মা আসলে নাচ খুবই পছন্দ করে, তো তারা সব সময় আমাকে উৎসাহ দেয় যে তুমি নাচ শেখো, প্র্যাকটিস করো। কিন্তু বলে না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা তোমাকে বড় হয়ে বিসিএস পরীক্ষা দিতে হবে, বা এই যে যেভাবে বলছিল মেঘদূত যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে, এ ধরনের কোনো কিছু? তারা আসলে আমার ইচ্ছা স্বাধীনতাকে প্রাধান্য দেয়। সুতরাং আপনি যা হতে চান সেটা হতে পারবেন। বাহ, চমৎকার। আসলে আমাদের এমন বাবা মাই দরকার, কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই অনেক কিছু হবার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, এবং যেটা আমাদের প্যাশন, ভালো লাগা, সেটাকে যদি আমাদের প্রফেশন করতে পারি তাহলে তার চাইতে চমৎকার আর কিছু হয় না। আরি শাহনাফ এবং জুহায়ের, আপনাদের দুইজনের জন্য অনেক শুভকামনা আগামী দিনের জন্য। আরও গল্প করব আপনাদের স্কুল সম্পর্কে, তবে তার আগে আমরা আবারও প্রশ্নের জগতে ফিরে যাই, ঠিক আছে? আসছে আমাদের পরের প্রশ্ন, কুইজ বাংলাদেশ 2024-এর। দেখা যাক পরের প্রশ্নটা কী বিষয় থাকে। রাইট, এটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলি ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। বিখ্যাত এই মন্দিরটির নাম কি? বিখ্যাত একটি মন্দির, এবং বাংলাদেশের যে টাকা আছে সে টাকার মধ্যেও কিন্তু এই মন্দিরের ছবি আছে। সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুন্নেসা। কান্তজির মন্দির। কান্তজিউর মন্দির। আচ্ছা, ভিকারুন্নেসা বলছেন কান্তজিউর মন্দির, বাজার প্রেস করেছেন। ওদিকে আবার একই সাথে নালন্দা উচ্চ বিদ্যালয়, দেখি নালন্দা কি বলেন। কান্তজির মন্দির। কান্তজিউর মন্দির। আচ্ছা, দুদালি বলেছেন কান্তজিউর মন্দির। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। একেবারে সঠিক উত্তর, কান্তজির মন্দির। ভেরি ওয়েল ডান। ভিকারুন্নেসা 10 নম্বর আপনাদের দলের খাতায়, এবং নালন্দা উচ্চ বিদ্যালয় 10 নম্বর আপনাদেরও দলের খাতায়। ভিকারুন্নেসা, আপনাদের সাথে গল্প করি। আসফা সাইয়ারা, আসফা, আপনার কি স্বপ্ন? আমি আর্মি অফিসার হতে চাই। আর্মি অফিসার হতে চান? ওরে বাবা, আপনাদের পরিবারের সবাই কি সামরিক বাহিনীতে কাজ করছেন? না, তাহলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, আমি টিভিতে তাদেরকে দেখে দেখে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমিও তাদের মতো হব। আচ্ছা, ওইরকম স্মার্ট, ওরকম টাফ, তাই না, শক্তিশালী, জি। তাই ওরকম হতে ইচ্ছা করে? আর আর কোনো কারণ আর্মি হবার পেছনে? আমি দেশকে সাহায্য করতে চাই, আচ্ছা, এর জন্য। দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চাই। জি। ভেরি গুড। আপনি স্কাউটিং করেন? না, স্কাউটিং করেননি? আমাদের স্কুলে হচ্ছে স্কাউটিং করতে হলে মেইন ব্রাঞ্চে যেতে হবে অথবা আজিমপুর ব্রাঞ্চে যেতে হবে, এর জন্য ওই সুযোগটা এখনো এখনো ওঠেনি। হয়নি, তবে ইনশাআল্লাহ আগামীতে আশা করি হবে, জি। তাই তো? ভেরি গুড। আপনি আর্মিতে যেতে চাইলে স্কাউটিং, রোভার স্কাউট যেটা বলে, সেটাতে আপনাকে অনেক সাহায্য করবে এটার ব্যাপারে গড়ে তুলতে। এবং পরবর্তীতে যদি আপনি কখনো কোনো ক্যাডেট কলেজে, মেয়েদের জন্য এখন অনেকগুলো ক্যাডেট কলেজ আছে, যদি ক্যাডেট কলেজে পড়েন সেটাও আপনাকে অনেক বেশি সাহায্য করবে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য। ভেরি গুড, খুব চমৎকার। এই শুনলাম যে আমাদের একজন মেয়ে সামরিক বাহিনীতে যেতে চায়। এবার রায়না নওয়ার অনেকক্ষণ গম্ভীর হয়ে আছেন, বলেন আপনার স্বপ্ন কি? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান? কারণ আপনার ফ্যামিলিতে অনেক ডাক্তার। জি। আচ্ছা, কে কে ডাক্তার বাসায়? আমার বাবা। ও, বাবা ডাক্তার। আচ্ছা, সুতরাং বাবাকে দেখে মেয়ে অনুপ্রাণিত যে ডাক্তার হবে, এটাকে বাবা বলেছে তোমাকে ডাক্তার হতে হবে? না, আমি নিজের ইচ্ছায় হতে চাই। তাই? বাবা বলেনি? না। মা বলেছে? না। বা পরিবারের অন্য কেউ বলেছে, নানা নানি, দাদা দাদি কেউ বলেছে যে তোমাকে ডাক্তার হতে হবে বড় হয়ে? না, তাও বলেননি? আচ্ছা, কেন ডাক্তার হতে চাও কেন? কারণ আমার মনে হয় একজন ডাক্তার আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং আমি বড় হয়ে আমার দেশের সেবা করতে চাই। বাহ, খুবই মহান একটা পেশা এই চিকিৎসা পেশা, এবং প্রার্থনা করি যে তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে পূরণ হোক। অলরাইট, আমরা আরও গল্প করবো দু দলের সাথেই।
তো চলে যাই আমাদের পরের প্রশ্নে। কান্তজি মন্দির পরে আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি আসছে। তথ্য প্রযুক্তি থেকে, ইন্টারনেটে ব্রাউজিং করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে বেশ কিছু ফাইল জমা হয় যা ওয়েবসাইটকে দ্রুত ব্রাউজ করতে সহায়তা করে। কিন্তু আবার সমস্যা যেটা হয় যে বেশি ক্যাশ ফাইল জমে গেলে পরে আমাদের কম্পিউটার আবার ধীরে ধীরে স্লো হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে যে ফাইলগুলো জমা হয় সেই ফাইলগুলোকে কি বলে? বাজার প্রেস করেছেন নালন্দা। নালন্দা জি, কুকিজ। কুকিজ। ব্রাউজিং, যখন আমরা কম্পিউটারে ব্রাউজিং করি তখন বিভিন্ন রকমের ফাইল জমা হয় যেটা আমাদের কম্পিউটারে ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে ফাস্টার করে। সেটার জন্যে সেটা করে কি, কম্পিউটার তখন এই কুকিজ ফাইলগুলোকে ডাউনলোড করে, ফলে পরবর্তী যখন আমরা ওয়েবসাইটটা যাই তখন সেটা দ্রুত আমাদেরকে দেখতে সাহায্য করে। এবং আমরা ছবিতেও দেখতে পাচ্ছি কুকিজ, কুকিজ মানে হচ্ছে বিস্কিট, মজার মজার বিস্কিট, তাই না? সো এটার ফাইলটার নাম খুব মজার, কুকিজ। কিন্তু বেশি কুকিজ জমে গেলে আবার মুশকিলটা হচ্ছে যে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। সুতরাং কিছুটা 7 দিন পর পর যেটা আমাদের উচিত যে ক্লিন ডিস্কে গিয়ে, ডিস্ক ক্লিন একটা অ্যাপস আছে আমাদের প্রত্যেকটা কম্পিউটারে আছে, ল্যাপটপে আছে, উইন্ডোজের ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা কিন্তু চাইলে এই ক্যাশ ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার আবার ফাস্টার হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস, এতক্ষণ তো বললাম কুকিজ, কিন্তু দেখি যে আমাদের কম্পিউটার সেটা এগ্রি করে কিনা। দেখা যাচ্ছে কম্পিউটার এগ্রি করছে, ইয়েস ইট ইজ কুকিজ। আবারও 10 নম্বর নালন্দার খাতায়, চমৎকার, ব্রিলিয়ান্ট প্লেয়িং নালন্দা, দারুণ খেলছেন। এবং আমরা আগেও দেখেছি আগের বছরগুলোতে যখন নালন্দা আমাদের কুইজে অংশ নিয়েছিল তখন সেবারও নালন্দা চমৎকার পারফর্ম করেছে, দারুণ করেছে। সো সেটার রহস্য একটু জানবো, তার আগে আমরা প্রশ্নের রহস্যতে যাই। আমরা দেখতে পাচ্ছি মাশরাফি সংসদে বসে আছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবারও দ্বিতীয়বারের মতো নড়াইল 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এবারের দ্বাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি তিনি একটা বাড়তি দায়িত্বও পেয়েছেন। প্রশ্ন হচ্ছে এই বিশেষ দায়িত্বটা কি? খুবই সম্মানজনক একটি দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বটির নাম কি বা পদটির নাম কি? সংসদ সদস্য হবার অতিরিক্ত এই পদটি দায়িত্ব তিনি পালন করবেন আইন প্রণয়নের পাশাপাশি। দু দলের কোনো দলই মনে হচ্ছে না সঠিক উত্তর দিতে পারবেন। দেখি আমাদের কম্পিউটারকে জিজ্ঞেস করি, সঠিক উত্তর হচ্ছে হুইপ। হুইপের দায়িত্ব তিনি পেয়েছেন। বেশ কয়েকজন, একজন থাকেন প্রধান হুইপ, তার সাথে কাজ করে, তাকে সহযোগিতা করেন 4-5 জন হুইপ, তার মধ্যে মাশরাফি হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং হুইপের কাজ হচ্ছে যে দলীয় শৃঙ্খলা রক্ষা করা, যেন সংসদের মধ্যে সব বেশি হইচই না হয়, বিশৃঙ্খল পরিবেশ না হয়, সেটাকে দেখা, প্লাস সংসদ সদস্যরা যেন নিয়মিত সংসদে আসেন এবং তারা যেন কথা বলেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেন, তাদের হাজিরাকে নিশ্চিত করা, তারপরে দল যে বিষয়ে ভোট দিতে চাচ্ছে সেই বিষয়ে সবাই যেন ভোট দেয় সেটাকে নিশ্চিত করা, এরকম বিভিন্ন কাজগুলো হুইপরা করে থাকেন। এবং চিফ হুইপ যিনি থাকেন তিনি মন্ত্রীর মর্যাদা পান, আর হুইপ যিনি হন তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা উপভোগ করেন। আমাদের মাশরাফি বিন মুর্তজা এখন প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপের দায়িত্ব পালন করছেন। ঠিক আছে, চলে যাই মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে আমাদের পরের প্রশ্ন, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, আগেকার দিনে হাতে খড়ি হতো একটা কালো পাথরের ফলক বিশেষের উপর, সেই কালো পাথরেরই একটা সরু দণ্ড পেন্সিল হিসেবে ব্যবহার করা হতো। দণ্ডটার মাথা একটু চোখানো থাকতো লেখার সুবিধার্থে, আর এই যে পাথরের উপরে যে লেখা হতো যেটা সুবিধা ছিল যে সেটাকে মুছে ফেলা যেত, ভেজা কাপড় দিয়ে মুছে আবার নতুন করে লেখা যেত। প্রশ্ন হচ্ছে যে আমরা যেটার উপরে এই লেখার কথা বলছি বা যে কলমটার কথা বলছি, এই লেখার জায়গা এবং কলমটিকে কি বলা হয়, কি নাম এটির? ছোটবেলায় আমরা অনেকে করেছি। ইয়েস, ও পাশে নালন্দা। স্লেট এবং খড়িমাটির পেন্সিলের কথা এখানে বলা হচ্ছে। খড়িমাটির স্লেট দণ্ড। এবং খড়িমাটির পেন্সিল, দেখি এটি আমাদের সঠিক উত্তর কিনা। আচ্ছা, ছবিটা দেখি। স্লেট এবং খড়িমাটির পেন্সিল, ঠিক আছে। আমাদের কম্পিউটার কি বলে, স্লেট এবং পেন্সিল কিনা? অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান নালন্দা, স্লেট এবং পেন্সিল। আগেকার দিনে
যেটা হতো যে আমাদের যেহেতু প্রচুর কাগজ ছিল না, আমাদের দেশে অত কাগজ উৎপাদিত হতো না, এবং কাগজ ছিল খুবই অনেক দামি একটা বস্তু, অনেক অর্থ দিয়ে কিনতে হতো, এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা অত সচ্ছল সবাই ছিলাম না। সো তখনকার দিনে মানে আজ থেকে 15-20 বছর আগেও যেটা করা হতো যে এরকম স্লেট বাজারে পাওয়া যেত, এবং তার সাথে স্লেটেরই আবার এই পাথরেরই একটা কলম বানানো হতো এরকম চিকন, আবার কেউ কেউ খড়ি মাটি দিয়ে লিখত, ঠিক আছে। এবং সেখানে আমরা প্র্যাকটিস করতাম ছোটবেলায়, আমিও করেছি। ওখানে স্বরেও লিখতাম, স্বরেও লিখতাম, ক লিখতাম, খ লিখতাম, 1 লিখতাম, 2 লিখতাম, এগুলো লিখে লিখে আমরা পড়াশোনা করেছি, শিখেছি। এবং সুবিধা ছিল যে এটাকে বারবার ব্যবহার করা যায়, এবং যদি না ভেঙে যায় এটা আজীবন চলতে থাকে। নালন্দা আবারও 10 নম্বর পেয়ে গেলেন, একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছে নালন্দা। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে। স্লেট পেন্সিল থেকে দেখি কোন বিষয়ে প্রশ্ন আসে। আমাদের এক বাঘিনীর গল্প এবার। 2023-এর জুলাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল, এবং মিরপুরে পাওয়া মেয়েদের সেই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই নারী ক্রিকেটারের, যিনি দৌড়ে বল করছেন। 7 ওভারে 29 রান দিয়ে তিনি 4 উইকেট নিয়েছিলেন এই পেসার। তার সেই বোলিং, এই যে 7 ওভারে 29 রান দিয়ে 4 উইকেট, এই যে বোলিংটা দুর্ধর্ষ বোলিং ছিল, এটাকে ESPN ক্রিক ইনফো বলছে যে এটা সেরা ওয়ানডে বোলিং পারফরমেন্স নারী ক্রিকেটারদের জন্য। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন নারী ক্রিকেটার এই সম্মানে ভূষিত হলেন? এই সেরা ওয়ানডে বোলিং পারফরমেন্স কার, কাকে দেখতে পাচ্ছি আমরা? তিনি পেসার, অনেক জোরে বল করেন, চমৎকার খেলেন, এবং কেবল তাই না, সম্প্রতি যেটা হচ্ছে ICC সেখানে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় তার নামও রয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কে এই বাঘিনী, কি তার নাম? কোনো দলের কাছেই মনে হয় না উত্তর পাবো, দেখে নেই। তিনি হচ্ছেন মারুফা আক্তার। মারুফা আক্তার আমাদের নারী ক্রিকেটার, যিনি দারুণ সাফল্যের সাথে একটার পর একটা রেকর্ড তৈরি করছেন। দেখি এর পরের প্রশ্ন কোনটি। তিনি বাংলা কথা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত। নতুন কথা সাহিত্য বলে শিলান্যাস তিনি করেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা। আর প্রশ্ন হচ্ছে যে আমরা কার কথা বলছি? সবার আগে ভিকারুন্নেসা। সৈয়দ ওয়ালি উল্লাহ। সৈয়দ ওয়ালি উল্লাহ। আচ্ছা, দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। সৈয়দ ওয়ালি উল্লাহ বলেছেন ভিকারুন্নেসা, এবং লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, এই উপন্যাসগুলি যার লেখা তার নাম কি? সৈয়দ ওয়ালি উল্লাহ। আমাদের কম্পিউটার বলছে তার নাম সৈয়দ ওয়ালি উল্লাহ। একদম সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান। তার জন্ম 1922 সালের 15 আগস্ট এবং 1971 সালের 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাকরিহীন ছিলেন, তিনি বিদেশে থাকতেন, এবং তার সত্ত্বেও বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি জনমত তৈরির চেষ্টা করেন, এবং তার সঙ্গতিতে যতটুকু কুলায় সে অনুযায়ী তিনি কলকাতায় মুক্তিযুদ্ধ তহবিলে টাকা পাঠিয়েছিলেন তার আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বা তার আগে থেকে তিনি দেশের বাইরে যেহেতু থাকতেন, বাংলাদেশকে নিয়ে তিনি অনেক চিন্তা করতেন, অনেক দুশ্চিন্তা হতো তার। এবং যুদ্ধ চলাকালীন সময়ে তিনি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন যে দেশের মানুষ যেভাবে যুদ্ধ করছে, খেয়ে না খেয়ে, এরকম পরিস্থিতিতে অনেক ভাবতেন। এবং বলা হয়ে থাকে যে তিনি এত দুশ্চিন্তা করতেন দেশকে নিয়ে, এই দুশ্চিন্তার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওয়ালিউল্লাহ জীবিত অবস্থায় সেটা দেখে যেতে পারেননি। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা, পুরো 10 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি গুড। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। এখন যার কথা বলছি তিনি 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে
তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি জানান। তিনি বলেন, পাকিস্তান যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। প্রশ্ন হচ্ছে, বাংলা অন্যতম রাষ্ট্রভাষা, এই দাবিটি কে করেছিলেন? সবার আগে বাজা প্রেস করেছেন ভিকারুন্নেসা। ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা, চমৎকার। তার জন্ম 2রা নভেম্বর 1886 সালে। তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী এবং ভাষা সৈনিক। 1971 সালের 29 মার্চ রাতে কুমিল্লার কুখ্যাত যুদ্ধ অপরাধী অ্যাডভোকেট আব্দুল করিমের তত্ত্বাবধানে ছোট ছেলে দিলীপ কুমার দত্ত সহ ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেফতার করা হয়, নিয়ে যাওয়া হয় ময়নামতি সেনানিবাসে এবং সেখানে নির্মম নির্যাতন করে ধীরেন্দ্রনাথ দত্তকে এবং তার সন্তানকে হত্যা করা হয়। খুবই দুঃখজনক ঘটনা ছিল, কিন্তু তিনি যে সূচনাটা করেছিলেন যে রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটারই ফলশ্রুতিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই তীব্র আন্দোলন হয়েছিল এবং পশ্চিম পাকিস্তান বাধ্য হয়েছিল বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে। অলরাইট, সঠিক উত্তর দিয়ে ভিকারুন্নেসা পেয়ে গেলেন 10 নম্বর। এবার চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখা যাক। আচ্ছা, আমরা কতগুলো জায়গার নাম বলছি। একটা হচ্ছে খানজিলি দিঘি, সিঙ্গাইর মসজিদ, 9 গম্বুজ মসজিদ, সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, জিন্দাপীর মসজিদ, অযোধ্যা মাঠ। এই যে এতগুলো চমৎকার দর্শনীয় জায়গা, এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কোন জেলায় যেতে হবে, বা কোন জেলায় গেলে আমরা এতগুলো জায়গা, চমৎকার জায়গা দেখতে পাবো? ইয়েস, সবার আগে ভিকারুন্নেসা। মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আর কোন উত্তর ভিকারুন্নেসা? আর কোনো উত্তর নেই। নালন্দা উত্তর দিচ্ছেন না। আচ্ছা দেখি, মানিকগঞ্জ বলেছেন ভিকারুন্নেসা। মানিকগঞ্জ সঠিক উত্তর কিনা? আমাদের কম্পিউটার বলছে বাগেরহাট। বৃহত্তর খুলনার বাগেরহাট জেলায় গেলে আমরা এই খানজেলি দিঘি, সিঙ্গার মসজিদ, 9 গম্বুজ মসজিদ, সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, অযোধ্যা মঠ, এই এতগুলো দর্শনীয় স্থান দেখতে পাবো। চলে যাই আমাদের পরের প্রশ্নে। অলরাইট, এটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু যার কয়েকটি ধরন বস্ত্র শিল্প বয়নের কাজে ব্যবহার করা হয়। বাংলায় দীর্ঘদিন ধরে এটি থেকে 4 ধরনের কাপড় তৈরি হয়ে আসছে, যেমন মালবেরি, অ্যান্ডি, মুগা, তসর। রাজশাহী অঞ্চলে বিশেষ করে এই বয়ন শিল্পের, এই কাপড়ের শিল্পের চমৎকার বিস্তৃতি ঘটেছে এবং সেখানে মসৃণ উজ্জ্বল কাপড় তৈরি করা হয়। প্রশ্ন হচ্ছে, আমরা কোন শিল্পের কথা বলছি? জি ভিকারুন্নেসা, আপনাদের উত্তর? রেশম পোকা। রেশম শিল্প, রাজশাহী। দেখি, তারা বলেছেন রেশম শিল্প এবং রেশম রাজশাহীতে মসৃণ উজ্জ্বল কাপড় এবং মালবেরি, অ্যান্ডি, মুগা, তসর এরকম বিভিন্ন ধরনের কাপড় তৈরি হয়। এবং এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা হলুদ হলুদ যেটা, এখান থেকেই এই তন্তুটা আসে। তো এটা কি রেশম পোকা কিনা রেশম গুটি কিনা আমি জানি না, হয়তো উত্তর ভুলও হতে পারে, কিন্তু দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে রেশম শিল্প। অ্যাবসলিউটলি রাইট আনসার ভিকারুন্নেসা, চমৎকার, একদম ঠিক উত্তর দিয়েছেন। রেশম শিল্প, রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকা প্রতিপালনকে রেশম চাষ বলা হয়। 2026-2027 অর্থ বছরে লক্ষ্য নেওয়া হয়েছে যে 41 লক্ষ তুঁত চারা উৎপাদন করা হবে। এই রেশম পোকা যেটা, সেটা এই তুঁত পাতা খেয়ে বাঁচে এবং বলা হচ্ছে যদি এইভাবে প্রকল্পটা নেওয়া যায় তাহলে 129 মেট্রিক টন রেশম সুতা উৎপাদন করা সম্ভব হবে এবং রাজশাহী ঠাকুরগাঁওয়ে পূর্ণাঙ্গ রেশম কারখানা, যেখান থেকে রেশম কাপড় তৈরি হবে, সেটা করার পরিকল্পনা বাংলাদেশ সরকারের রয়েছে। এবং এটা হলে যেটা হবে যে আমরা প্রচুর
রেশমি কাপড় পাবো, সিল্ক আমরা যেটা বলি সিল্ক পাবো, এবং এই সিল্কের এই যে যেটা 4 ধরনের কাপড় হয়, মালবেরি, অ্যান্ডি, মুগা, তসর, এই কাপড়গুলো যেহেতু অনেক উজ্জ্বল, খুব ব্রাইট, সেই জন্যে দেশে তো বটে, দেশের বাইরেও এই কাপড়গুলোর অনেক চাহিদা। তো আমরা আশা করি যে আগামীতে আমরা আরও অনেক বেশি রপ্তানি করতে পারবো। তো রেশম শিল্প থেকে দেখি আমাদের পরে কোন প্রশ্ন রয়েছে। আমাদের পরের প্রশ্ন, আমরা একটা বিখ্যাত দেশের গানের মাঝের অংশ শুনব। গানটা শুনে বলতে হবে যে এটির প্রথম লাইন কোনটি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ইয়েস, বাজার প্রেস করেছেন ভিকারুন্নেসা। ও আমার বাংলা মাতর আঁচল ভরা রূপের নেশায় হৃদয় আমার যায় জুড়িয়ে। দেখি আমাদের কম্পিউটার কি বলে, আমাদের কম্পিউটার এটিকে সঠিক উত্তর বলছে কি না। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা, একেবারে সঠিক গানটি বাছাই করতে পেরেছেন এবং সঠিকভাবে বলেছেন। ও আমার বাংলা মাতর, এই গানটি, এটির কথা লিখেছেন আবু ওমরাহ মাহমুদ ফখরুদ্দিন এবং সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরকার আলাউদ্দিন আলী, এবং আমরা ফাহমিদা নবী তার কণ্ঠে গানটি শুনলাম। এবং খুব ভালো লাগছে যে আপনারা দেশের এই গানগুলো শোনেন এবং এই দেশের গানগুলোকে চিনতে পারেন। ভেরি ওয়েল ডান। এবং 10 নম্বর চলে গেল আবারও ভিকারুন্নেসার দলের খাতায়। ভেরি গুড। তো এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের প্রশ্ন। এবারে আমরা চলে যাব আমাদের দ্রুত প্রশ্ন দ্রুত উত্তরের জায়গায় দ্বিতীয় রাউন্ডে। 1 মিনিটে আমরা করব 10টি প্রশ্ন এবং প্রতিটি দলের জন্যই 10টি 10টি করে প্রশ্ন থাকবে। প্রথম 10টি প্রশ্ন আমাদের এ পাশে নালন্দা উচ্চ বিদ্যালয়ের জন্য। নালন্দা, আপনারা তৈরি? জি। আপনাদের জন্য আসছে আমাদের প্রশ্ন। সিআইডি এর পূর্ণ রূপ কি? ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বঙ্গোপসাগরের ইংরেজি নাম কি? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কত তারিখে? স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কত তারিখে? রোমিও অ্যান্ড জুলিয়েট কোন বিখ্যাত নাট্যকার লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়? 1913। 1913। সাগরদ্বীপ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? সাগরদ্বীপ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? প্রযুক্তি জগতে পাইথন, পাইথন কি? রেপটাইল। আচ্ছা, সরি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। রাশিয়া। খুলনার পুরনো নাম কি ছিল? খুলনার পুরনো নাম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কত তারিখে? সাগরদ্বীপ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? খুলনার পুরনো নাম। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই সঠিক উত্তর। সিআইডির এর পূর্ণ রূপ হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সঠিক। বঙ্গোপসাগরের ইংরেজি নাম বে অফ বেঙ্গল। ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে। স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল 1971। রোমিও অ্যান্ড জুলিয়েট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা সঠিক বলেছেন। প্রথম যুদ্ধ শুরু হয় 1914 সালে। সাগরদ্বীপ বলা হয় বাংলাদেশের ভোলাকে। ভোলা হচ্ছে বাংলাদেশের সাগরদ্বীপ। প্রযুক্তি জগতে পাইথন, সঠিক উত্তর দিয়েছেন। প্রোগ্রামিং ভাষা। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ রাশিয়া। 1,31,29,142 বর্গ কিলোমিটার, বিশাল একটি দেশ। এবং খুলনার পুরোনো নাম ছিল জাহানাবাদ। দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব নালন্দা উচ্চ বিদ্যালয় আপনারা পেয়ে যাচ্ছেন 25 নম্বর। অভিনন্দন। ভেরি ওয়েল ডান। ভিকারুন্নেসা নুন, আপনাদের জন্য এবার শেষ 1 মিনিট। আমাদের দ্রুত প্রশ্ন দ্রুত উত্তর। 10টি প্রশ্ন করব।
1 মিনিট সময়ের মধ্যে আপনাদের সবগুলো প্রশ্নের জবাব দিতে হবে। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? প্রাচ্যের ডান্ডি। বরিশাল। বরিশাল না। র্যাব, RAB, র্যাবের পূর্ণ রূপ কি? র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এশিয়ার ক্ষুদ্রতম দেশ, সবচেয়ে ছোট দেশ কোনটি এশিয়ার? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বাংলাদেশের কোন নদীকে? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বাংলাদেশের কোন নদীকে? মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়। হিমালয়। যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে কি বলা হয়? ব্লগার। ব্লগার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট সেন্ট মার্টিন। মার্টিন। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। বরিশালের পুরনো নাম কি? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ। 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। 1 ঘন্টায় 1 ঘন্টায় কত সেকেন্ড? প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের কোন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সঠিক উত্তর। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। পশ্চিম বাহিনীর নদী বলা হয় বাংলাদেশের কোন নদীকে? 1 ঘন্টায় কত সেকেন্ড? খুব সহজ। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বাংলাদেশের কোন নদীকে? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই এবার উত্তর কি কি ছিল। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, সঠিক উত্তর। র্যাব, এটির পূর্ণরূপ হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সঠিক উত্তর। এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা নয়। পশ্চিমা বাহিনী নদী বলা হয় বাংলাদেশের ডাকাতিয়া নদীকে। মাউন্ট এভারেস্ট অবশ্যই হিমালয় পর্বতমালায়। যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে বলা হয় ব্লগার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মোনালিসা এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। বরিশালের পুরনো নাম চন্দ্রদ্বীপ, একেবারে সঠিক উত্তর দিয়েছেন। 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 6 6 36 আর 60 সেকেন্ডের শূন্য, মিনিটের শূন্য চলে আসবে পাশাপাশি। 3 6 0 0 3600 সেকেন্ড। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। যে পাইনি সেটা হচ্ছে মাত্র 3টি প্রশ্নের উত্তর পাইনি। পেয়ে গেছি 7টি প্রশ্নের সঠিক উত্তর। অতএব ভিকারুন্নিসা আপনারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। অভিনন্দন। এবং আমাদের দ্রুত প্রশ্ন দ্রুত উত্তরের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকে প্রশ্ন উত্তরের পালা। এবার দেখে নেব কোন দল ফাইনালি কত স্কোর করেছেন। আমাদের স্কোর বলছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 2 ছাত্রছাত্রী জুহায়ের শাহাব মেঘদূত এবং আরিশা আহনাফ, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 95 নম্বর। অভিনন্দন। এদিকে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখার আসফা সাইয়ারা এবং রায়না নাওয়ার, তারা দুজনই পড়ছেন 7ম শ্রেণীতে, অনেক ছোট, কিন্তু তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা, অভিনন্দন নালন্দা, চমৎকার পারফর্ম করার জন্য এবং এত সুন্দর সুন্দর করে উত্তর দেবার জন্য। খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে গল্প করে। এবং যারা আমাদের কুইজ বাংলাদেশ 2024-এ অংশ নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। কী করতে হবে? আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে আপনার বিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী যারা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ছেন তাদের মধ্যে থেকে 2 জন কুইজার নির্বাচিত করে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং অভিভাবকের নাম নম্বর সহ বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ বাংলাদেশ 2024, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চাইলে আপনি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ বাংলাদেশ। চাইলে সেখানেও আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদেরকে সেখানে লিখতে পারেন। আর আপনাদেরকে বলে দিই, আপনারা জানেনই কুইজ বাংলাদেশ 2024 প্রচারিত হয় প্রতি রোববার
সন্ধ্যা 6:20 বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে। আশা করছি আগামী সপ্তাহে যখন ফিরে আসবো তখন আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিক এই সময়টাতে। তো যতক্ষণ না ফিরছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। দেশকে জানুন, দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিয়ে যান। হ্যাপি কুইজিং।